হ্যালো, আজ আমরা হাইড্রোস্ট্যাটিক্সের 5th ক্লাস করছি। এই ক্লাসে আমরা শিখব পাস্কালের সূত্র। শিখব পাস্কালের সূত্র থেকে ঘাত বৃদ্ধি নীতি, ঘাত বৃদ্ধির নীতি 3। এই যে ঘাতটা বৃদ্ধি হচ্ছে, এর ফলে শক্তির সংরক্ষণ হচ্ছে কিনা, শক্তির সংরক্ষণ হচ্ছে কি, এবং এই পাস্কালের সূত্রের একটি প্রয়োগ হাইড্রোলিক প্রেস এবং এর ব্যবহার। ঠিক আছে, তো আজকে আমরা শিখব পাস্কালের সূত্র, পাস্কালের সূত্র থেকে ঘাত বৃদ্ধির নীতি, শক্তির সংরক্ষণ সূত্র বা শক্তির সংরক্ষণ এখানে হচ্ছে কিনা, হাইড্রোলিক প্রেস এবং তার ব্যবহার। তো চলো শুরু করি। প্রথমেই পাস্কালের সূত্র শিখে নিই। পাস্কালের সূত্র খুব সহজ এবং কনসেপচুয়াল সূত্র। দেখো, প্রবাহী, আমরা আলোচনা করছি এখানে স্থির প্রবাহী নিয়ে। প্রবাহী তরল, প্রবাহীর উদাহরণ কি? তরল। একটি স্থির তরলে যদি আমি চাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগ করলাম, ওকে, কি বললাম? স্থির তরলে আমি চাপ প্রয়োগ করলাম। বলা হচ্ছে ওই চাপ সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে। চাপ সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে। সঞ্চালিত হবে মানে কি? সব দিকে ছড়িয়ে যাবে। চাপ এখানে প্রয়োগ করেছে, এই চাপটা চারিদিকে ছড়িয়ে যাবে সমানভাবে। মানে ধরো এই চাপটার আমি যদি ধরে নিই এই বরাবর চাপ px, এই বরাবর চাপ py, এই বরাবর চাপ pz, তাহলে সব চাপ যে কোনো দিকে চাপটা হবে গিয়ে সমান। ক্লিয়ার? চাপটা সব দিকে সমানভাবে ছড়াবে এবং সঞ্চালিত হবে। এবং এই যে তরলটা যে পাত্রে আছে, সেই পাত্রে লম্বভাবে প্রযুক্ত হবে। তাহলে কনসেপ্টটা কি বলা হলো? কোনো স্থির তরলে যদি চাপ প্রয়োগ করা হয়, ওকে, সেই চাপ সমানভাবে সব দিকে সঞ্চালিত হবে এবং এই চাপ যে পাত্রের মধ্যে ওই তরলটি আছে তার দেওয়ালে, অর্থাৎ যে অংশে তরলটি কন্ট্যাক্টে আছে পাত্রের, সেই পাত্রের দেওয়ালে লম্বভাবে প্রযুক্ত হবে। হয়েছে? ক্লিয়ার হয়েছে? লম্বভাবে প্রযুক্ত হবে। তাহলে পুরো সূত্রটা বললে তুমি কি বলবে? কোনো আবদ্ধ পাত্রে স্থির তরলে চাপ প্রয়োগ করলে সেই চাপ সমানভাবে সব দিকে সঞ্চালিত হয় এবং তরল সংলগ্ন পাত্রে লম্বভাবে প্রযুক্ত হয়। ক্লিয়ার? বিষয়টাকে আরেকটু দেখে নিই কীরকম। যেমন ধরো আমাকে বলা হলো যে এই রকম একটি পাত্র দেওয়া আছে, যে তরল আছে এর মধ্যে, এই পাত্রে কোনো অংশে আমি চাপ প্রয়োগ করলাম, সেই চাপটা যাবে চারিদিকে যাবে, গিয়ে এইখানের, সে কিন্তু একটা পিস্টন যদি থাকে সেখানেও যতটা চাপ প্রয়োগ হবে, এখানেও ততটা চাপ প্রয়োগ হবে, এখানেও প্রযুক্ত হবে এবং এই দেওয়াল, যে দেওয়াল কন্ট্যাক্ট আছে তার সাথে লম্বভাবে প্রযুক্ত হবে। সবসময় কি হবে? চাপটা লম্ব হবে। এই দেওয়ালে প্রযুক্ত হবে, এর সাথে লম্ব, এই দেওয়ালে প্রযুক্ত হবে, এর সাথে লম্ব। এখানে যে চাপটা প্রযুক্ত হয়েছিল সেই চাপটা এখানেও যতটা, এখানেও ততটা, এখানেও ততটা, এখানেও ততটা, এখানেও ততটা, অর্থাৎ সব জায়গায় সমান হবে এবং সেই দেওয়ালের সাথে লম্ব হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে পাস্কালের সূত্র ক্লিয়ার। চলো এবার আমরা আসবো পাস্কালের সূত্র থেকে ঘাত বৃদ্ধির নীতি।
ওকে, এখন আসছি আমরা পাস্কালের সূত্র থেকে ঘাত বৃদ্ধির নীতি। আগে আমরা বুঝি ঘাত বৃদ্ধির নীতি। ঘাত কি ছিল? ঘাত ছিল চাপ ইন্টু ক্ষেত্রফল। এই ঘাতটাকে বৃদ্ধি করা হবে, বৃদ্ধি করার নীতি, অর্থাৎ কম ঘাত প্রয়োগ করে বেশি ঘাত পাওয়ার নীতি। আমি প্রয়োগ করব কম বল বা ঘাত, কিন্তু পাবো বেশি। ইজ ইট পসিবল? হ্যাঁ, পসিবল। এটা পাস্কালের সূত্র থেকে আমরা এটার ব্যাখ্যা দেব। আমরা কম ঘাত প্রয়োগ করে বেশি ঘাত পেতে পারি। আমরা এক জায়গায় কম ঘাত প্রয়োগ করব, অপর জায়গায় বেশি ঘাত পাব। কারণ কি নিয়মে? একটি তরল এবং সেটা যদি স্থির থাকে, সেই স্থির তরলে পাস্কাল বলেছেন যদি আমরা চাপ প্রয়োগ করি বা ঘাত প্রয়োগ করি, ওকে, স্থির তরলে যদি চাপ প্রয়োগ করি তাহলে সেই চাপ অপরিবর্তিত মানে তরলের চারিদিকে সঞ্চালিত হবে। ওকে, মানটার চাপের কোনো পরিবর্তন হবে না, তরলের মধ্যে একই থাকবে। ওকে, সেই চাপটা তরল সংলগ্ন পাত্রে লম্বভাবে প্রযুক্ত হবে। দেখো, এই নীতিটার উপরে নির্ভর করে আমরা এই ঘাতটাকে বাড়াচ্ছি। ওকে, তাহলে ঘাত বৃদ্ধির নীতি তুমি কি বলবে? ঘাত বৃদ্ধির নীতি বলবে স্থির তরলে কোনো অংশে কম ঘাত প্রয়োগ করে চাপ সঞ্চালনের মাধ্যমে অন্য স্থানে বেশি ঘাত পাওয়ার এই নীতিকে ঘাত বৃদ্ধির নীতি বলে। ওকে, তাহলে ঘাত বৃদ্ধির নীতি বলে। ক্লিয়ার হলো? আচ্ছা, এইবার আমাকে দেখতে হবে যে কিভাবে আমি এই ঘাতটাকে বৃদ্ধি করতে পারি। আমরা এই রকম একটি আকৃতির পাত্র নিলাম, যে পাত্রে তরল ভরে দিয়েছি, এতটা পর্যন্ত তরল আছে। ওকে, আচ্ছা, এই অংশের ক্ষেত্রফলটা আমি ধরছি বি। এই অংশের ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল আমরা ধরছি এ। দেখেই মনে হচ্ছে ক্ষেত্রফল বি ইজ গ্রেটার দেন ক্ষেত্রফল এ, অর্থাৎ এই অংশের ক্ষেত্রফলটা বেশি। এইখানটাতে একটি পৃষ্ঠন লাগিয়ে আমি বল প্রয়োগ করলাম, এফ মানের বল প্রয়োগ করলাম। ওকে, এইবারে তাহলে এইখানটাতে তরলের উপরে প্রযুক্ত চাপ কত? প্রযুক্ত বল ছিল এফ, তাহলে চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল। এই চাপটা পাস্কালের সূত্র নিয়মে যেহেতু তরলটা স্থির, চাপ অপরিবর্তিত মানে চারিদিকে সঞ্চালিত হবে, এসে এইখানে যে পৃষ্ঠনটি আছে সেই পৃষ্ঠনটাতে লম্বভাবে সমমানের চাপ প্রযুক্ত করবে। ওকে, তাহলে এই পৃষ্ঠনটার ওপরে প্রযুক্ত বল কত? বি ক্ষেত্রফলের পৃষ্ঠনে, ক্ষেত্রফলের পৃষ্ঠনে প্রযুক্ত বল কত? মানে এখানে যে বলটা প্রযুক্ত হবে, যদি তার বিরুদ্ধে আমি যদি সমমানের বল এটাকে স্থির রাখতে চাই, তাহলে সমমানের বল আমাকে দিয়ে প্রযুক্ত রাখতে হবে। সেই মানটা কতটা? না, এর উপরে চাপ পি ইন্টু এইখানের ক্ষেত্রফল কত? বি। তাহলে এর উপরে প্রযুক্ত বল বা ঘাত কত হচ্ছে? এই পৃষ্ঠের উপরে চাপ ইন্টু ক্ষেত্রফল। চাপ কত? পি। পি কত? এফ বাই এ ইন্টু বি। অর্থাৎ
এটাকে যদি স্থির রাখতে পারি তাহলে স্থির রাখতে গিয়ে আমি ধরে নিলাম F1 এর মানের বল তুমি প্রয়োগ করেছো, তাহলে F1 মানের বল তুমি প্রয়োগ করেছো, দ্যাট ইজ F1 ইজ ইকাল টু B/A ইন্টু F। ওকে, B/A ইন্টু F। এবারে বলো প্রযুক্ত করেছিলে কত? F। এখানে কত পাচ্ছ? F1। তাহলে F1 এবং F এর মধ্যে কে বড়? যেহেতু B গ্রেটার দেন A, B গ্রেটার দেন A, তাহলে B/A ইজ গ্রেটার দেন 1। তাহলে B/A যেহেতু গ্রেটার দেন 1, তাহলে আমরা বলতে পারি F1 গ্রেটার দেন F। F কি? প্রযুক্ত। পেয়েছো কি? F1। F কি? প্রযুক্ত ঘাত। পেয়েছো কোনটা? F1। তাহলে উৎপন্ন ঘাত কত? F1। দিয়েছিলে কত? F। যেহেতু উৎপন্ন ঘাতটা বেশি, তাহলে ঘাতটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ওকে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কেন? কিভাবে হলো না, যে অংশে আমি ঘাত প্রয়োগ করছি এবং যেখানে ঘাত আমি পেতে চাইছি, এই দুটো অংশের শুধু কিটাকে পরিবর্তন করেছি না, যে অংশে ঘাতটাকে প্রযুক্ত করা হচ্ছে সেই অংশের ক্ষেত্রফল এবং যে অংশে ঘাত উৎপন্ন হচ্ছে সে অংশের ক্ষেত্রফলের পার্থক্য আছে। কোনটা বেশি? যেখানে উৎপন্ন হচ্ছে সে অংশের ক্ষেত্রফলটা বেশি। অর্থাৎ কেবলমাত্র ক্ষেত্রফল বৃদ্ধি করে আমি কিন্তু উৎপন্ন ঘাতটা বেশি পাচ্ছি। ক্লিয়ার? তাহলে কিভাবে পেলাম না, ওই কনসেপ্টে পাস্কালের সূত্র থেকে আমরা ঘাত বৃদ্ধি পাচ্ছি। লেখাটা কেমন হবে? কনসেপ্টটা বুঝেছো? লেখাটা কেমন হবে আমি সেরকম করে একটা লিখবার চেষ্টা করি। তাহলে কি লিখবে? কি লিখবে? এখানটাতে একটু লেখাটা বলে পাস্কালের সূত্র থেকে ঘাত বৃদ্ধির নীতি, এখানে লেখাটা কি লিখবে? লেখো, স্থির তরলে চাপ প্রয়োগ করলে সেই চাপ পাস্কালের সূত্র অনুযায়ী অপরিবর্তিত মানে তরলের চারিদিকে সমানভাবে সঞ্চালিত হয়। উপরিক্ত চিত্র অনুসারে পাত্রের দুটো পৃষ্ঠন আছে, একটি পৃষ্ঠনের ক্ষেত্রফল A, অপর পৃষ্ঠনের ক্ষেত্রফল B। A ক্ষেত্রফলের পৃষ্ঠনে F মানের বল প্রয়োগ করলাম। এই বল প্রয়োগের ফলে তরলে প্রযুক্ত চাপ, এই বল প্রয়োগের ফলে প্রযুক্ত চাপ P সমান F/A। পাস্কালের নিয়ম অনুযায়ী, পাস্কাল সূত্র অনুযায়ী ওই চাপ তরল সংলগ্ন পাত্রে অপরিবর্তিত মানে সঞ্চালিত হয় এবং B ক্ষেত্রফলের পৃষ্ঠনে প্রযুক্ত হবে। ওকে, B ক্ষেত্রফলের পৃষ্ঠনে প্রযুক্ত ঘাত, পৃষ্ঠনে প্রযুক্ত ঘাত F1 সমান চাপ ইন্টু ক্ষেত্রফল, চাপ মানে F/A। যেহেতু B গ্রেটার দেন A, অতএব F1 গ্রেটার দেন F, অর্থাৎ উৎপন্ন ঘাত গ্রেটার দেন প্রযুক্ত ঘাত। প্রযুক্ত ঘাত, উৎপন্ন ঘাত প্রযুক্ত ঘাতের তুলনায় বেশি, তাহলে ঘাত বৃদ্ধি পেল। এবারে প্রশ্নটা হলো কি কারণে ঘাতটা বৃদ্ধি পেল, কখন ঘাতটা বৃদ্ধি পেল? দ্যাট দ্য কন্ডিশন। অর্থাৎ প্রযুক্ত ঘাতের অংশে ক্ষেত্রফলের তুলনায় উৎপন্ন ঘাতের অংশে ক্ষেত্রফল বৃদ্ধি করে ঘাত বৃদ্ধি করা হয়। তাহলে নীতিটা কি
না ক্ষেত্রফল বৃদ্ধি করে ঘাতটাকে বৃদ্ধি করছি। ওকে, ইহাই ঘাত বৃদ্ধির নীতি। ঠিক আছে, ক্ষেত্রফল বৃদ্ধি করে ঘাত বৃদ্ধি করা হচ্ছে। ওকে, চলো আসি আমরা পরের কনসেপ্টে, শক্তির সংরক্ষণ সূত্র। অর্থাৎ এই যে আমি কম বল প্রয়োগ করলাম, বেশি বল পেলাম, এক্ষেত্রে কি শক্তির সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হচ্ছে না শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলছে? আসি পরের অংশে। ওকে, এবারে আসছি, এই যে ঘাত বৃদ্ধি পেল, ঘাত বৃদ্ধি পেল, শক্তির সংরক্ষণ সূত্র এক্ষেত্রে কি মেনে চলছে? আচ্ছা চলো, তা আমরা কি করেছিলাম, দুটি ভিন্ন ক্ষেত্রফলের নলে আমরা তরল নিয়ে নিয়েছিলাম। এরকম যে অংশে প্রযুক্ত করছিলাম ঘাতটা, সে অংশের ক্ষেত্রফলটা ছিল কম, যে অংশে ঘাতটা উৎপন্ন করতে চাইছি সে অংশের ক্ষেত্রফলটাকে আমরা রেখেছিলাম বেশি। অর্থাৎ ঘাত বৃদ্ধি করতে গেলে প্রযুক্ত ঘাতের অংশের ক্ষেত্রফলের তুলনায় উৎপন্ন ঘাতের অংশের ক্ষেত্রফলটাকে বেশি করলেই ঘাতটা বৃদ্ধি পাচ্ছে। এই যে ঘাতটা বাড়লো, এক্ষেত্রে কি শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলো? চলো দেখবার চেষ্টা করি। এখানে বল প্রয়োগ করেছি, আমি ধরলাম এফ, এখানে যে ঘাতটা উৎপন্ন হলো সেটা আমরা ধরছি F1। আচ্ছা, এখানে এফ বল প্রয়োগ করে বা ঘাত প্রয়োগ করে যে কৃতকার্য আমরা করছি, সেখানে এইখানে যে ঘাতটা উৎপন্ন হলো সে যদি একই কৃতকার্য করে, তাহলে আমরা প্রমাণ করতে পারি, বলতে পারি যে শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলছে। শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলছে। কি বললাম, আমি যে কাজটা এখানে প্রয়োগ করে করলাম, উৎপন্ন ঘাত অর্থাৎ যেখানে প্রযুক্ত করছি ঘাতটাকে, সেই ঘাত প্রয়োগের ফলে যে কৃতকার্যটা করছি, উৎপন্ন যে ঘাতটা সে যদি একই কৃতকার্য করে, তাহলে বলবো শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলছে। চলো, আচ্ছা, এ ও বি ক্ষেত্রফলের নলে মধ্যে তরল আছে। আমার লক্ষ্য দুটো কাজ সমান হচ্ছে কিনা। আচ্ছা, এ ক্ষেত্রফলের এফ বল প্রয়োগ করে তরল তল এল দৈর্ঘ্য অবনমিত করা হলো। অর্থাৎ এখানে তরল তলটাকে আমি এল দৈর্ঘ্য নামালাম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে কৃতকার্য কত? এর ফলে কৃতকার্য যে কৃতকার্যটা করেছো সেটা তরলে সঞ্চিত হয়েছে। কৃতকার্য কত? W1 ইজ ইকাল টু এফ ইন্টু এল, বল গুণিতক সরল। তাহলে এর ফলে কৃতকার্য করেছো এফ ইন্টু এল। ওকে, এবারে বলো, তরল অসংনম্য মানে তরলের আয়তন সংকুচিত হবে না। অর্থাৎ এইখানে যে আয়তনে তরল ছিল এখানে অবনমিত হলো, ঠিক সেইখানে সম আয়তনে তরলের এইখানে এসে পৌঁছবে। অর্থাৎ যতটা এইখানে তরল তল ওপরের দিকে উঠবে, সেইখানে এই আয়তনটা এবং এইখানে তরলের আয়তন সমান হবে, কারণ আয়তন কোনো জায়গায় সংকুচিত হবে না যেহেতু তরল অসংনম্য। তাহলে এখানে অর্থাৎ বি ক্ষেত্রফলে, এটা নিচের লাইন থেকে লিখবে, বি ক্ষেত্রফলে তরল তল ধরি L1 দৈর্ঘ্য আরোহণ করলো অর্থাৎ তরল তল L1 দৈর্ঘ্য উঠলো। ওকে, আচ্ছা, তার মানে কি বলবো না, এই অংশের যে আয়তন আর এই অংশের যে আয়তন সমান, কারণ তরল অসংনম্য। সুতরাং ওই অংশের তরলের আয়তন অবনমিত তরলের আয়তন সমান
আরোহিত তরলের আয়তন। ওকে, অবনমিত তরলের আয়তন কত? অবনমিত তরলের আয়তন কত অংশের তরল নেমেছে? প্রস্থচ্ছেদ এ, দৈর্ঘ্য এল, তাহলে এ ইন্টু এল। এবারে বলো আরোহিত তরল, এখানে প্রস্থচ্ছেদ কত ছিল? বি, দৈর্ঘ্য কত উঠেছে? L1, তাহলে লিখতে পারি বি L1। একটা ইকুয়েশন আমি পেলাম। এইটা ক্লিয়ার হয়েছে কোন কনসেপ্ট থেকে? তরল অসংনম্য থেকে। ওকে, এবারে আসি এক্ষেত্রে, অর্থাৎ বি ক্ষেত্রফলের অংশে যেহেতু L1 দৈর্ঘ্য উপরের দিকে উঠল, তাহলে সেজন্য কৃতকার্য কত হলো? বি ক্ষেত্রফলের অংশে কৃতকার্য কত হবে? W2 লিখলাম। বল কত? F1, দৈর্ঘ্য বৃদ্ধি কত? L1, তাহলে কৃতকার্য F1 L1। ওকে, আচ্ছা এবারে বলো ঘাত বৃদ্ধির নীতি অনুযায়ী তুমি কি পেয়েছিলে? F1 = B/A × F। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? নেই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখব B/A। আচ্ছা, এক্ষেত্রে আমরা এর বি জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি বি সমান, এখান থেকে করতে পারি বি সমান AL/L1, তাহলে AL/L1 × 1/A × F। ওকে, क्लियर? তাহলে কত পাচ্ছি আমরা পাচ্ছি এনে একো মার ডালা, দ্যাট ইজ পাচ্ছি 1/L1 × F × L। একটু হিজিবিজি হয়ে যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, এখানটাতে একটু পরিষ্কার করে করবার চেষ্টা করি। এটা তুলে নিয়েছিলে, তাহলে পাচ্ছি আমরা এখানটাতে এ কেটে যাচ্ছে, তাহলে 1/L1 × F L। ক্লিয়ার? আচ্ছা, W2 সমান কি? W2 এই অংশের কৃতকার্য F1 L1। ওকে, সমান F1 মানে কি পেয়েছো? FL/L1 × L1। L1 কেটে গেল, তার মানে কি FL মানে কি? কৃতকার্য। অর্থাৎ এইখানে যে কৃতকার্যটা তুমি পেলে আর এইখানে যে কৃতকার্যটা করেছিলে W2 = W1, W2 = W1 মানে এখানে যে কৃতকার্যটা করেছিলে এখানে সেই কৃতকার্যটা পেলে। তার মানে অতএব তুমি কি বলবে? উভয় বল দ্বারা কৃতকার্য সমান। উভয় বল দ্বারা কৃতকার্য সমান। উভয় বল দ্বারা কৃতকার্য সমান মানে শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। অর্থাৎ এক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র অমান্য করছে না। ক্লিয়ার হয়েছে? এখানে যে কৃতকার্য করেছিলে এখানে সে কৃতকার্য পেলে, অর্থাৎ এই বল দ্বারা কৃতকার্য এবং এই বল দ্বারা কৃতকার্য সমান, তার মানে আমি বলতে পারি শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলছে। এবারে আসছি আমরা হাইড্রোলিক প্রেস। এখন আসছি আমরা হাইড্রোলিক প্রেস। এটা পাস্কালের সূত্রের একটি প্রয়োগ। এখানে কি প্রয়োগ করা হচ্ছে? পাস্কালের সূত্র প্রয়োগ করে আমরা ঘাতটাকে বৃদ্ধি করছি। ঘাত বৃদ্ধি করা হয়, অর্থাৎ আমরা কম বল প্রয়োগ করে বেশি বল পাবো। দেখো আমরা দেখি অনেক সময় যে বড় বড় কাপড়গুলোকে একসাথে কম্প্রেস করবার জন্য আমরা হাইড্রোলিক প্রেস ব্যবহার করি। আমরা ধরো তেল নিষ্কাশন, কোনো বীজ থেকে তেল নিষ্কাশনের জন্য চাপ প্রয়োগ করে সর্ষে এই জাতীয় দানা শস্য থেকে তেল নিষ্কাশন করবার জন্য আমরা হাইড্রোলিক প্রেস ব্যবহার করি। আমরা বড় গাড়িকে ওপরের দিকে তুলবার জন্য
খুব কম সহজে আমরা হাইড্রোলিক প্রেস ব্যবহার করি। এগুলো হচ্ছে হাইড্রোলিক প্রেসের ব্যবহার। কি করা হচ্ছে? সিম্পল ঘাত বৃদ্ধি করা হচ্ছে। এখানে আমরা একটু আগে কিভাবে ঘাত বৃদ্ধি হয় দেখেছি। কি? 1 নম্বর, ক্ষেত্রফল বৃদ্ধি করে ঘাত বৃদ্ধি হয়, ঘাত বৃদ্ধি হয়। ওকে, তাহলে আমরা হাইড্রোলিক প্রেসের কার্যনীতি কি করব না, পাস্কালের নীতি অনুযায়ী যেহেতু তরলে প্রযুক্ত চাপ অপরিবর্তিত মানে তরলে সঞ্চালিত হয়, তাই ক্ষেত্রফলের পরিবর্তন করে ঘাত বৃদ্ধি করা হয়। 1। 2 নম্বর, আরেকটা নীতি লাগানো হয়, সেটা হচ্ছে গিয়ে লিভারের নীতি প্রয়োগ করে ঘাত বৃদ্ধি করা হয়। তাহলে দুটো প্রয়োগ করা হচ্ছে। কি? 1, ক্ষেত্রফল বৃদ্ধি করে ঘাত বৃদ্ধি করা হচ্ছে। 2, লিভারের নীতি প্রয়োগ করে ঘাতটাকে বাড়াচ্ছে। এই দুটো নিয়ম করে, দুটো নীতি প্রয়োগ করে আমরা ঘাতটাকে বাড়াচ্ছি। কি করছি? সিম্পল একটি স্ট্রাকচার দিচ্ছি। তাহলে আমরা প্রথম হচ্ছে কি ক্ষেত্রফলটাকে বাড়াবো। যেখানে বল প্রয়োগ করব তার ক্ষেত্রফলের তুলনায় যেখানে ঘাতটা পেতে চাইছি তার ক্ষেত্রফলটাকে বেশি রাখবো। তাহলে অবভিয়াসলি এখানে বল প্রয়োগ করব, আচ্ছা, আর এখানটাতে বল পাবো। তাহলে যেহেতু এই অংশের ক্ষেত্রফলটাকে ধরি এ, এই অংশের ক্ষেত্রফলটাকে ধরি বি, তাহলে যেহেতু দেখতেই পাচ্ছি বি গ্রেটার দেন এ, তাহলে অবভিয়াসলি এখানে বল প্রয়োগ করলে এখানে ঘাতটা বাড়বে। এটা একটা নিয়ম, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি করে ঘাত বৃদ্ধি করছি। এছাড়া আরেকটা করছি, কি বলেছি? লিভারের নীতি প্রয়োগ করে। দ্বিতীয় শ্রেণীর লিভার 3 রকমের, কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করানো যায়, এরকম একটা ব্যবস্থা। এখানে কি হচ্ছে? সেই লিভার ব্যবহার করা হচ্ছে। কীরকম? এরকম একটি ব্যবস্থা। এখানে একটি আলম্ব থাকছে, এইটা আলম্ব। এইখানটাতে আমরা যে পৃষ্ঠটার উপরে বল প্রয়োগ করা হচ্ছে সেইখানটাতে এই অংশটা যুক্ত করা থাকছে এখানে, অর্থাৎ বাধা বিন্দু। আর এইখানটাতে বল প্রয়োগ করা হচ্ছে, এখানটাতে বল প্রয়োগ করছি আমরা, এখানটাতে প্রযুক্ত বল। ওকে, তাহলে এ ও বি, আমি বল প্রয়োগ করব কোথায়? বি বিন্দুতে। এটা কি? এ বি একটা কি? লিভার, যার এ বিন্দুটা আলম্ব বিন্দু, ও বিন্দুটা বাধা বিন্দু, এ বি বিন্দুটা বল বিন্দু। আচ্ছা, এ বি একটি লিভার। কোন শ্রেণীর লিভার? দ্বিতীয় শ্রেণীর লিভার। এ বি একটি দ্বিতীয় শ্রেণীর লিভার ব্যবস্থাতে বি বিন্দুতে ধরি এফ মানের বল প্রয়োগ করা হলো। ফলে এ ক্ষেত্রফলের পৃষ্ঠনে, অর্থাৎ এখানে বিতে আমি F1 বল প্রয়োগ করলাম, এর ফলে এখানে এ ক্ষেত্রফলের পৃষ্ঠনে F1 বল প্রযুক্ত হলো। সমমানের বল কিন্তু হবে না, এখানে F1 মানের বল প্রয়োগ করেছি, এখানে বলটা কত প্রযুক্ত হচ্ছে বলছি? F1 এই বিন্দুতে। কীরকম? যেহেতু লিভারের ধারণা থেকে আমরা এটা মুছলাম, আজকের আলোচ্য বিষয়ের যেহেতু শেষ অংশ চলছে আমরা এই অংশটা মুছলাম। ওকে, তাহলে কি বলছে না, এ বি লিভার, যার এ বিন্দু কি? আলম্ব। এওটাকে আমরা বলছি রোধবাহু সমান আমরা ধরছি ধরো এক্স, আর এ বি এটাকে আমরা বলছি বল বাহু, যেটাকে আমরা বলছি ওয়াই। লিভারের ধারণাতে বলা হয়েছিল, আমরা যদি বলি তাহলে বলা হয়েছিল বাধা বাই প্রযুক্ত বল। কোনটা বাধা? এই বিন্দুতে যে বলটা প্রয়োগ হচ্ছে, সমান বল বাহু বাই রোধ বাহু। এটাকে এরকম ভাবে বলা হয়, যেহেতু এই বল এ বিন্দুর সাপেক্ষে
ঘুরছে যেহেতু আলম্ব বিন্দু, তাহলে এ থেকে ও বিন্দুতে বলের ভ্রমক F1 ইন্টু এও সমান এ বিন্দুতে এফ বলের ভ্রামক এ বি ইন্টু এফ। সেখান থেকে এই কনসেপ্টটা এসেছিল। তাহলে বাধা হচ্ছে F1 বাই প্রযুক্ত বল F, বল বাহুকে ধরেছি Y, রোধ বাহুকে ধরেছি X। তাহলে F1 কত হচ্ছে Y বাই X ইন্টু F। ওকে, তাহলে তুমি প্রয়োগ করেছিলে কত F মানের বল, বাট এই পৃষ্ঠনে বল প্রয়োগ কত হচ্ছে পৃষ্ঠনের F1। দেখো তুমি যেহেতু Y গ্রেটার দেন X, অবভিয়াসলি F1 গ্রেটার দেন F, অলরেডি ঘাতটা কিন্তু বাড়লো শুধুমাত্র লিভার প্রয়োগ করে। ওকে, নেক্সট এখানে তাহলে চাপ কত, চাপ এ ক্ষেত্রফলের পৃষ্ঠন দ্বারা প্রযুক্ত চাপ কত বলবে, চাপ আমি বলছি P সমান কত, বল বাই ক্ষেত্রফল, কত বল প্রয়োগ করেছি F1 বাই কত A। পাস্কালের নীতি অনুযায়ী তুমি কি বলতে পারো, পাস্কালের নীতি অনুযায়ী এই চাপটা তরলের এখানে এসে পৌঁছবে, কারণ অপরিবর্তিত মানে তরলের চারিদিকে ছড়িয়ে পড়ে, সঞ্চালিত হয়, যাকে বলেছিলাম আমরা সঞ্চালিত হয়। ওকে, তাহলে সঞ্চালিত হচ্ছে সেম চাপ। তাহলে এই পৃষ্ঠনে অর্থাৎ যার ক্ষেত্রফলটাকে আমরা বি ধরেছিলাম, এই পৃষ্ঠনটার ওপরে প্রযুক্ত বল কত, বি পৃষ্ঠনে প্রযুক্ত বল, বি ক্ষেত্রফলের পৃষ্ঠনে প্রযুক্ত ঘাত বা বল সমান কি F2 ধরলাম, সমান কি বলবো, এই বিন্দুতে চাপ কত প্রয়োগ হচ্ছে, এখানে চাপ ইন্টু ওইখানের ক্ষেত্রফল কত বি। চাপ কত প্রয়োগ করেছিল, P ইজিক্যাল টু F1 বাই A ইন্টু বি। F1 সমান কি, F1 সমান পেয়েছো আবার Y বাই X ইন্টু বি বাই A ইন্টু F। প্রয়োগ করেছিলে কত F, বাড়লো কত, কত উৎপন্ন ঘাত কত বা বল কত, F2 হলো উৎপন্ন বল और ঘাত, F কি প্রযুক্ত ঘাত। তাহলে প্রয়োগ করেছিলে F, পেয়েছো F2, যেহেতু Y ইজ গ্রেটার দেন X এবং B ইজ গ্রেটার দেন F A, তাহলে F2 ইজ গ্রেটার দেন F। অর্থাৎ দুটোভাবে আমি ঘাতটাকে বৃদ্ধি করলাম, এক লিভার প্রয়োগ করে, দুই পাস্কালের সূত্র অনুযায়ী চাপ অপরিবর্তিত মানে সঞ্চালিত হয় বলে এই অংশের ক্ষেত্রফলের তুলনায় উৎপন্ন ঘাতের অংশের ক্ষেত্রফল বৃদ্ধি করে আমরা ঘাতটাকে বৃদ্ধি করলাম। এটা হলো এইভাবে আমরা হাইড্রোলিক প্রেস ব্যবহার করি। আমরা যখন কোনো অংশে এইখানটাতে ধরো কিছু কাপড় বা কিছু দিয়ে আমি কম্প্রেস করতে চাইছি, চাপ দিয়ে ছোট করে দিতে চাই, তাহলে এখানে আমি ওই অংশটা রেখে দিলাম এবং কাপড়গুলোকে যখন এখানে বল প্রয়োগ করলাম, এটা কম্প্রেসে বল প্রয়োগ করে এটা ছোটো হয়ে গেল, হয়েছে। আমি তেল নিষ্কাশন করতে চাইছি, এখানে বীজগুলোকে রেখে দিলাম, দিয়ে এখানে বল প্রয়োগ করলাম, কম্প্রেসে তেল নিষ্কাশন হলো। হাইড্রোলিক ব্রেক, আমরা যে ব্রেক ব্যবহার করি, গাড়িতে যে ব্রেক ব্যবহার করি, সেখানে অয়েল দেওয়া থাকে, দ্যাট ইজ তরল। আমরা যখন ব্রেকটাকে প্রেস করি, তখন অত বড় গাড়ি কেবলমাত্র ছোট্ট একটা ব্রেকের সাহায্যে গাড়িটা দাঁড়ায়, ব্রেক শু, অর্থাৎ এখানে শু লাগানো থাকে, ব্রেকটাকে জাম করে, কারণ এই তেল অর্থাৎ তেল বা তরলের মধ্য দিয়ে অল্প বল প্রয়োগ করে আমরা ব্রেকটাকে প্রেস করলে গাড়িটা দাঁড়ায়। এইভাবে কিন্তু হাইড্রোলিক প্রেস তৈরি করা হয়েছে এবং তার ব্যবহার, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ওই পাস্কালের নিয়ম অনুযায়ী আমরা এই কনসেপ্টটাকে আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবং আরেকটা কনসেপ্ট ছিল আমাদের ক্ষেত্রে, ঘাত বৃদ্ধি করতে গেলে যেহেতু শক্তি সংরক্ষণ সূত্র অমান্য হয় না, অর্থাৎ শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে, তাহলে হাইড্রোলিক প্রেসেও অবশ্যই শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলবে। আশা করি ক্লিয়ার করানো গেল পাস্কালের সূত্র, পাস্কালের সূত্রের থেকে ঘাত বৃদ্ধির নীতিতে শক্তি সংরক্ষণ সূত্র মেনটেন হয়, এবং হাইড্রোলিক প্রেসের মোটামুটি বাস্তবিক জীবনে আমাদের কিছু ব্যবহার। ওকে, থ্যাংক ইউ।